কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মঙ্গলবার, প্রায় 19 আগস্ট 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। দেখেন আজকে পত্রিকায় হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট খুবই কম, সো আমাদের খুব শর্ট একটা ভিডিও হবে। আর আপনার যারা 47 দিবেন তারা হয়তো আর 5-7 দিনের ভিডিও দেখবেন আর কি। এরপরে আপনার একটা গ্যাপ নিয়েন, হ্যাঁ, একটা 20-25 দিনের ভিডিও দেখার গ্যাপ নিয়েন, কারণ আপনি বেশি ফোকাস করেন ইয়েতে আপনার পড়াতে, ঠিক আছে? সো আপনি আবার 47 প্লেটে দিয়ে এরপর আবার কামব্যাক করবেন, কেমন? কারণ প্রশ্ন হয়ে যাবে ইন দ্য মিন টাইমে। আর একদম রিসেন্ট দু একটা আসে, এগুলোর জন্য আসলে প্যানিক করার কিছু নাই। গতকালকে ভিডিও যারা দেখেন নাই, প্রথম 6 মিনিট দেখে নিয়েন ভাই, অনেক কাজে আসবে। এই 6 মিনিট নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপ করবো ইনশাল্লাহ, বা আমি সেই ভিডিওটাকে হচ্ছে ক্রপ করে আপ করবো। আরেকটা ইস্যু হচ্ছে আপনাদের সামনে সিনিয়র অফিসার রিটেন বা আরও কিছু, সিনিয়র অফিসার ভাইবা, আর কিছু ব্যাংকের ভাইবা হবে। তো ট্রাই করবো আর কি যে ভাইবা নিয়ে একটা ছোটো করে ভিডিও বানাবো, যাতে করে আপনি কম পড়েই মোটামুটি যাতে একটু ভাইবাটা ক্র্যাক কীভাবে করা যায় বা ভালো একটা নাম্বার পাওয়া যায়। ব্যাংকে যেটা হয় আর কি, আপনার ভাইভাতে খুব একটা বেশি মাত্রায় আপনার প্রবলেম ক্রিয়েট হয় না, মানে ভাইভাতে মার্কস খুবই কম। আপনার ভাইভাতে মার্কস হচ্ছে অন অ্যাভারেজ 25 নাম্বার। 25 নাম্বারের জন্য আপনার সাথে প্যানিক করার কিছু নাই। যাই হোক, আমরা আসলে পড়ায় আজকের ভিডিওতে ব্যাক করি। যে আমাদের অনেক কিছু আছে, অনেকগুলো কার্যক্রম চলমান আছে, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই সব না বলি আজকে। দেখেন, ডাকসু নির্বাচন, ছাত্র রাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা। আপনার ডাকসু মোটামুটি আগাচ্ছে, বাট চাকসুর অবস্থা আরও খারাপ। চাকসু নিয়ে এখন পর্যন্ত কোনো ডিসকাশনই হচ্ছে না। হয়তো ডাকসুর পরে এটা ইম্প্যাক্টটা দেখে চাকসুর দিকে আগাবে অথবা আগাবে না আর কি। এখন এই যে আমাদের যে স্টুডেন্ট পলিটিক্স দেখে আসছি, স্টুডেন্ট পলিটিক্সে আপনার সবচেয়ে আপনার বেসিক যে ব্যাপারটা ছিল যে মূলধারা যে আপনার জাতীয় রাজনীতি, ওই রাজনীতিতে কোনোভাবেই ছাত্র রাজনীতি বের হতে পারতেছে না। এটা একটা বড় সংকটের জায়গা আর কি। আমার মনে হয় যে একদম স্টুডেন্ট পলিটিক্স করুক, সেটা হচ্ছে আপনার জাতীয় রাজনীতির সাথে যাতে যাতে সে লিঙ্কড না থাকে আর কি। অথবা ধরেন লিঙ্ক থাকলেও একদম বর্তমানের মতো এক্সট্রিম লেভেলের, মানে একটা, মানে এটাও একটা জাতীয় রাজনৈতিক দল আকারে চলে আসার মতো না হলে বেটার আর কি। দেখেন, অ্যাম্বুলেন্স সেবাকে একই নেটওয়ার্কের আওতায় আনতে হবে। এটা নিয়ে আমি অনেক আগে 2017 সালের দিকে একটা আর্টিকেল লিখছিলাম আর কি, যে জনগণ যত বদমাইশ হবে, মানুষ যত বদমাইশ হবে, তত বেশি আপনার রুলসের প্রয়োজন আছে। এটা কিন্তু একটা বিখ্যাত লাইন আর কি। আমি ঠিক এক্সাক্ট মনে করতে পারছি না এটা লাইনটা কার। যে আপনার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার জনগণ যদি সৎ হয় তাহলে আইনের প্রয়োজন হয় না, আর জনগণ অসৎ হইলে আইন কাজে আসে না। এটা প্লেটোর বা কারো একজনের লাইন আর কি, বিখ্যাত লাইন। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আমরা এত বদমাইশি এত জায়গায় করি যে আমাদেরকে অনেকগুলো রুলস রেগুলেশন ফর্মুলেট করতে হয়, আর সেই রুলস রেগুলেশনগুলোও দেখা যায় ঠিক করে কাজ করে না, কারণ আমরা বদমাইশ। ট্রাম্প জেলেনস্কির বৈঠক, এই যে এটা নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা করতে হবে। এটার মাধ্যমে হচ্ছে আপনার, আমি এটাকে গতকাল থেকে একদম খুব ভালো করে ফলো করতেছি, যাতে করে হচ্ছে এখানে একটা ডেডিকেটেড ভিডিও বানানো লাগবে, কারণ এটা কিন্তু পুরো ইউরোপের একটা চেহারাই পাল্টায় দিবে। এখন প্রায় 6-7টা মানে বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু এখন আপনার ইউএসএ, ওকে। ইন দ্য মিন টাইমে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান সবাই, কমিশনের প্রধান সবাই এখন ইউএসএতে, ট্রাম্পের সাথে মিটিং হচ্ছে, নিজেরা মিটিং করতেছে, মানে বিস্তর জিনিস একটা চেঞ্জ আসবে আর কি। তো আমার মনে হচ্ছে এটা আমরা একটা নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার দেখতে পারবো আর কি এটার মাধ্যমে। সো এগুলো নিয়ে আমরা প্রচুর আলোচনা করবো, তবে এখন না, কারণ এটা একটু ডেভেলপমেন্টের দিকে আগে, তারপরে আলোচনা করবো, কেমন? এখন আলোচনা করার প্রয়োজন নেই। দেখেন, তিস্তা প্রকল্পে চীনের ঋণ নিতে চায় সরকার, তিস্তা মহাপরিকল্পনা। চীন ছাড়া কিন্তু এখানে কেউ আপনার ঋণ দিবে না, এটা একটা ফ্যাক্ট। আরেকটা ইস্যু হচ্ছে, আপনি যত বেশি মাত্রায় হচ্ছে চীন থেকে লোন নেবেন, সো চীনের মাধ্যমে এটা এক্সিকিউশন করাটা হচ্ছে একটা লজিক হিসেবে আপনি শো করতে পারবেন আর কি। এরপর দেখি আমরা যে 3 প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে, এবং হচ্ছে মৎস্য সম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হতে হবে। দেখেন, আগে হচ্ছে আপনার মাঝি একটা একটা যে পেশা ছিল, এটা কিন্তু এখন আর নাই, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আপনার মানে কাজ না পেয়ে তারা গার্মেন্টসে কাজ করতেছে, ঢাকায় চলে যাচ্ছে, খেতে কাজ করতেছে। বাট এই যে মাঝি কিন্তু একটা বিশাল বড় একটা, মাঝি না মূলত জেলে, তো জেলে পেশাটা কিন্তু একদম একদম ড্যামেজড হয়ে গেছে।
আমি আপনার মেঘনা, আমার তো যেহেতু নদী ভালো লাগে, আমি হচ্ছে মেঘনা, পদ্মা বা আদার জায়গাতে আপনি পাইলেই, সুযোগ পেলে চলে যাই। ইভেন এবার ঈদের পরে আমি ঘুরে আসছি চাঁদপুর। সো ওই যে আপনি দেখবেন যে জেলের সম্প্রদায়টা পুরোটাই হচ্ছে আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে এখন। 11টা বগি রেখে 5টা নিয়ে চলে গেল ট্রেনের ইঞ্জিন। এখানে তেমন কিছু নাই আসলে, আজকে পত্রিকাতে তেমন কিছু নাই। পাশ করেও একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেন বিপুল পরিমাণ শিক্ষার্থী। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সবসময় চুনোপুটি ধরি রুই কাতলা ধরা পড়ে না। অথচ উনি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যাই হোক বুঝে যাচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আগে থেকে মোটামুটি রাত 3টা বাজে আপনার সংবাদ সম্মেলন করে একটু বিতর্কিত হয়েছিল। তো এখন ওনার, যাই হোক, এখন যেহেতু নির্বাচন দিয়ে ফেলতেছে, এগুলো ডিসকাশনের কিছু নাই। এখানেও তো আমার কিছু নাই পরীক্ষায় আসার মতো কিংবা জানার জন্য। দেখেন, জাপানে কর্মসংস্থান বিষয়ক সেমিনারে বলা হয়েছে 3 বছরে 43,000 শিক্ষার্থী জাপানে পাঠানো সম্ভব। বিশাল বড় একটা নাম্বার। জাপানে কিন্তু মোটামুটি কম যায়, এবং জাপান যেহেতু হাইটেক, সো আমাদের অ্যাটলিস্ট মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের সাবজেক্ট যারা পড়তেছেন তাদের জন্য কিন্তু জাপান একটা ভালো, আপনার খুব ভালো একটা অপরচুনিটি। আমার ফ্রেন্ডই জাপানে ছিল, ওর স্যালারি ছিল অ্যারাউন্ড 5 লাখ টাকার কাছাকাছি, বা হাই স্যালারি প্রোভাইড করে জাপান। আচ্ছা, আমি পরের পেজে যাই। এখানে তেমন কিছু নাই। আপনার দক্ষিণ এশিয়াতে ভবিষ্যতে কোন পথে ভারত পাকিস্তান, এখানে তেমন কিছু নাই। এখানে মূলত ভারত পাকিস্তান ইন্টারনাল পলিটিক্সগুলো দেখানো হয়েছে, যে আপনার বিজেপি টিজিপি ওরা হচ্ছে কট্টরপন্থী ইন্ডিয়া দাঁড়াচ্ছে, আবার পাকিস্তানের সেনাবাহিনী দাঁড়াচ্ছে, সেনাবাহিনীর আন্ডারে অনেকগুলো দাঁড়াচ্ছে, ওরা হচ্ছে ফেস টু ফেস হওয়ার সম্ভাবনা খুব বেশি, এইসব লিখছে আর কি, না পড়লে হবে আর কি। দেখেন, হামলার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব, আপনার হচ্ছে যুদ্ধবিরতি, এটি নিয়ে আগেই কথা বলতেছে, যে আপনার যুদ্ধবিরতির প্রস্তাব যেগুলো দেওয়া হয় এগুলো মূলত কালক্ষেপণ করার জন্য। আপনার আপনার মিডিয়া কিংবা হচ্ছে ইভেন হামাসকে কিংবা সকল মানুষকে একটু একটু আশার আলো দেখায়, শেষ পর্যন্ত হচ্ছে ওরা অন্য কোনো এক্সট্রিম লেভেলের একটা ডিসিশন যখন নেয়, ওটা এক্সিকিউশনের আগে হচ্ছে যুদ্ধবিরতির একটা প্রস্তাব দেয়, একটা আলোচনা করে মিটিং চলে, মিটিংটা ফেল্ড হয়। মাসখানে হচ্ছে 1 মাসখানেক হচ্ছে আবার মিটিং চলে, ওই মাসখানেক পরে দেখা যায় ইসরায়েল আরও বেশি এক্সট্রিম হয়ে যায়। ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন যে ওরা চাচ্ছে আপনার দক্ষিণের দিকে মুভ করাতে যাচ্ছে এবং ফুল গাজা দখল করতে যাচ্ছে। ইন দ্য মিন টাইমে প্রায় 1 লাখের মতো সৈন্য ইসরায়েল গাজাকে ঘিরে ফেলতে চলছে। এত কিছুর মধ্যে আপনার একটা যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার কোনো সুযোগই নাই। তো যেহেতু দিচ্ছে, তার মানে হচ্ছে আবার কালক্ষেপণ করতেছে, আবার হচ্ছে একটা একটা ব্রেট আকারে এটা ইউজ করতেছে আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। ইন্টারন্যাশনালি আজকে তেমন কিছু নেই প্রধানত। দেখেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক নিয়ে একটা আপনার নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে অবসরে যাওয়া ব্যাংকারও এমডি হতে পারবেন, এবং হচ্ছে রূপালী ব্যাংকের প্রাক্তন এমডি বলেছে যে আপনার এইজ মিনিমাম 50 করার জন্য, কারণ হচ্ছে আপনার অগ্রণী ব্যাংকের সাবেক এমডি এবং বর্তমান চেয়ারম্যান বলেছেন অ্যাটলিস্ট এজ 50 রাখা উচিত। এটা অবশ্যই, কারণ এত বড় একটা ব্যাংকের তিনি প্রধান হবেন, তাকে অবশ্যই একটু এক্সপিরিয়েন্সড হওয়া লাগবে। সমুদ্রপথে পণ্য পরিবহন দুইটি যুক্ত হবে এবছর, আরও 3টি জাহাজ কিনতে চায় বিএসসি, এবং হচ্ছে বর্তমানে আমাদের কাছে জাহাজ আছে হচ্ছে 100টা, 95টা হচ্ছে বেসরকারি এবং 5টা হচ্ছে সরকারি। খুব একটা জানার প্রয়োজন নেই, জাস্ট এগুলো জানলেই হবে, না এগুলো না জানলেও সমস্যা নেই। দেখেন, আপনার জলবায়ু পরিবর্তন, হাওড় অঞ্চলের নারীর জীবন, আপনারা একটু পড়তে পারেন। মূলত নারীর জীবন নিয়ে হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু হাওড় অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা কিংবা তার চ্যালেঞ্জেসগুলো, এগুলো কিন্তু বিসিএসে আসে। সো হাওড় অঞ্চলটা খুব ভালো করে পড়া লাগবে। হ্যাঁ, বাংলাদেশে 373টা হাওড় আছে। হ্যাঁ, আর অনেকগুলো ডেটা হয়তো আমি জানি, বাট এখন যেহেতু রেলেভেন্ট না, দিচ্ছি না। শেষ পেজে চলে আসছি আমরা। দেখেন, 3 ঘন্টা পথ যেতে সময় লাগে 5 ঘন্টা। আপনার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক খুবই খারাপ অবস্থা। ইভেন সবচেয়ে প্যাথেটিক ছিল, আমি যখন কক্সে গেলাম, গতবার মানে এই 2-3 মাস আগে, তখন আমি দেখলাম 6 ঘন্টা লাগছে আমাকে কক্স যাইতে। 6 ঘন্টা যদি আমার কক্সবাজার যাইতে লাগে, ঢাকা যেতে এখন টাইম লাগতেছে হচ্ছে 5.5 ঘন্টার মতো। ইভেন ঢাকার চেয়ে মানে ঢাকা চিটং দূরত্ব আর চিটং কক্স দূরত্ব চিন্তা করলে, আপনি চিটং কক্সের আপনার এই ডিস্টেন্স 3 ঘন্টার মধ্যে ড্রপ ডাউন করা উচিত। আপনি যত, এটা শুধুমাত্র আসলে ঢাকা কক্সবাজার বা ঢাকা চিটং কক্সবাজার, চিটং ঢাকা বা ঢাকা সিলেট বা ঢাকা খুলনা না, যে কোনো জায়গাতেও, ইভেন আপনি দেখবেন অলিতে গলিতে মোড়ে এখন হচ্ছে জ্যাম জ্যাম জ্যাম। আপনি দুইটা জিনিস আপনাকে একদম এনশিওর করতে হবে।
একটা হচ্ছে সেফ আর একটা হচ্ছে ফাস্ট ট্রাভেল। আপনাকে সেফ ট্রাভেল করতে হবে এবং ফাস্ট ট্রাভেল করতে হবে। আপনি যত দ্রুত রাইড করতে পারবেন আপনি তত বেশি প্রোডাক্টিভ হবেন। যেমন আমরা ইউনিভার্সিটি পড়ার সময় দেখতাম আমরা একটা ছেলে 2টা টিউশন করাতে পারতেছে না, খুবই হিমশিম খাচ্ছে। কেন? কারণ সে হচ্ছে আপনার ওই একটা টিউশন পড়ায় আরেকটা টিউশনে যাইতে যে জ্যাম ট্যাম পড়ে, এবং ওই শুধু জ্যামটা ইস্যু না, আপনি ধরেন 2 ঘন্টা 1 ঘন্টা জ্যামে বসে আছেন, সেই জ্যামে বসার টাইমটা নষ্ট হচ্ছে এমন না, এইখানে হচ্ছে এনার্জি নষ্ট হচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে, একটা মেন্টাল স্ট্রেস কাজ করতেছে, সব মিলে কিন্তু আউটপুটটা সমান থাকে না। ঠিক আছে? আপনি খুবই ফাস্ট। আমি আমি যেমন গত সিনিয়র অফিসারে আসছিল আপনার যে অটো রিক্সা ব্যান করে দেওয়া নিয়ে একটা আর্গুমেন্ট আসছিল। সেখানে একটা ফ্যাক্ট ছিল যে আসলে কি আপনি আর আমরা অবশ্যই মানে একটা সেফ অ্যান্ড ফাস্ট ট্রান্সপোর্টেশন চাই আর কি। তো অটো রিক্সা আপনার ফাস্ট হইলেও সেফ না। তাহলে আবার আপনি হচ্ছেন সেভ করতে গিয়ে আবার স্লো বানিয়ে দিচ্ছে আপনার বাংলা রিক্সাগুলো। তাহলে আমার লাগবে কি ফাস্ট অ্যান্ড সেফ। এটার জন্য হচ্ছে আমাদেরকে একটা কী করা লাগবে, ডিসিশন নেওয়া লাগবে। হ্যাঁ, আপনি যদি একটা বাদ দিয়ে একটা নেন, এখন আপনি চাচ্ছেন সেফ বানাইতে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তো লাগতেছে ফাস্ট যাওয়ার, তাহলে আমি কী করবো? আমি তো বাংলাদেশে চলতে পারতেছি না, আবার সিএনজি ধরেন প্রচুর দাম। তাহলে এই যে আপনি সব কিছু মিলে একটা ব্যালেন্সড একটা ডিসিশন বা এগুলা প্রবলেমটা দেন, অটো রিক্সা একটা সমস্যা, এটা সলভ করার জন্য কী করতেছে বলেন তো? সলভ করার জন্য অটো রিক্সা ভাঙিয়ে দিচ্ছে। এইটা তো ভাই সলিউশন না। আমাদের যে আপনার ডিসিশন মেকার যারা হচ্ছে ধরেন এই ধরনের চিন্তা ভাবনা করে, তাদের মাথায় যে কী চলে ভাই, আমি মাঝে মধ্যে ইচ্ছা করে আর কি, মানে দূর থেকে স্ক্যান করা, যে আসলে যদি এরকম একটা যন্ত্র থাকতো, মাথায় স্ক্যান করে দেখা যেত মাথায় কী ঘুরতেছে, তাহলে আসলে খুব ভালো লাগতো আর কি আমার। যাই হোক, এই হচ্ছে আজকের প্রথম হলো, আর তেমন কিছু নাই, খুব শর্ট একটা ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।